আজকের যে প্রশ্নটা আলোচনা করব একদম সুন্দরভাবে বুঝে নাও কি বলতে চাইছি। বক্তব্যটা বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল স্রেফ রাজস্ব বৃদ্ধির জন্য। রাজস্ব বৃদ্ধি এমন সময় করলো যে সময় তার আগে প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল। ঠিক সেই সময় রাজস্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্রিটিশদের অত্যাচারের মাত্রা বেড়ে গেল। যেমনটা একটুখানি মনে করার চেষ্টা করো, ক্লাস 8-এ পড়ে এসেছিলে তোমরা বা 7-এ তোমরা পড়ে এসেছিলে। 7-এই আছে এই বিষয়টি যে মোহাম্মদ বিন তুগলক যখন দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেছিল, যে দোয়াব অঞ্চল ছিল একেবারে শস্য শ্যামলা এবং উর্বর ক্ষেত্র, ঠিক তার আগে সেখানে পর পর প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজস্ব তো দেওয়ার কথা, মানুষের জীবন বাঁচানোর যখন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল, ঠিক সেই মুহূর্তে মোহাম্মদ বিন তুগলক রাজস্ব বাড়ালেন। মানুষ অত্যাচারে, সুলতানের অত্যাচারের, কর্মচারীদের অত্যাচারের ফলে ওইখান থেকে 7 পুরুষের জন্মভিটা ছেড়ে তারা চলে গেল। কেন? রাজস্ব দিতে পারবে না তাই। এখানেও ঠিক তাই, যে গুজরাটের বারদৌলি তালুকে যে সময় রাজস্ব বৃদ্ধি করলো 1925 সালে, সেখানে প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল 1925 সালে। আমরা সেই দুর্যোগের এবং রাজস্ব বৃদ্ধির যে বিষয়টি নিয়েই আজকের আলোচনাতে আসব, এবং এইখানেই আমাদের প্রশ্নটা যে ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় বারদৌলি সত্যাগ্রহের সফলতা উল্লেখ করো। অর্থাৎ বারদৌলি সত্যাগ্রহে এই ভূমিহীন কৃষক এবং ভূমিহীন এই সাধারণ মানুষ কতটা সফলতা অর্জন করেছিল এইটা। এবং এই প্রশ্নটা অনেক সহায়িকা বইতে তোমরা কিন্তু পাবে না, এটা আমি বলে রাখছি, কারণ এই প্রশ্নটা কিন্তু রেয়ার প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য আমাদের করে যেতে হবে, কারণ বারদৌলি সত্যাগ্রহ কিন্তু এবছরের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে কি লিখবো? প্রথমে একটা আমরা সূচনা বা ভূমিকা বলে আমরা একটা পয়েন্ট করেছি। বর্তমান দিনে কেউ এই সূচনা বা ভূমিকা প্রথমে লিখছে না, এই শব্দগুলো লিখছে না, না লিখে সরাসরি উত্তর বলে লিখে তারপরে শুরু করছি। আমরাও ঠিক সেরকম শুরু করব যে 1928 সালের গুজরাটের বারদৌলি তালুকে ব্রিটিশ সরকারের অন্যায় রাজস্ব বৃদ্ধি, একদম পরিষ্কার কথা, সত্যি অন্যায়। যে রাজস্ব বৃদ্ধিটা করলো সেই রাজস্ব বৃদ্ধির ওপরে কোনো যৌক্তিকতা ছিল না। রাজস্ব বৃদ্ধি ব্রিটিশ সরকার করতেই পারে, কিন্তু অন্যায়ভাবে রাজস্ব বৃদ্ধি কখনো মেনে নেওয়া যায় না। বারদৌলি কৃষকরাও এটা মেনে নেয়নি। সেই রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে ডেকে আনা হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল, এবং এই সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে এইখানে যে আন্দোলন সংগঠিত হয় সেইটা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। তাহলে বারদৌলি কোথায়? গুজরাটে। এই বারদৌলি তালুকটা কটি অঞ্চলে বিভক্ত ছিল? 13টি অঞ্চলে বিভক্ত ছিল। শুধু কি বিভক্ত ছিল? না, বিভক্ত করা হয়েছিল। কে করলেন? সর্দার বল্লভভাই প্যাটেল করলেন। কেন করলেন? আন্দোলনটাকে সংঘবদ্ধ করবার জন্য। তাহলে সূচনাটা আর একবার রিফ্রেশ করে নি, কি লিখবো? 1928 সালে গুজরাটের বারদৌলি তালুকে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে অন্যায় রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে এখানকার কৃষকরা যে আন্দোলন করেছিল তা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। এখন প্রশ্ন হচ্ছে, স্যার সত্যাগ্রহ এই ব্যাপারটা আবার কি? সত্যাগ্রহ এমনই একটা শক্তি, এমনই একটা আত্মশক্তি, যেটার মধ্য দিয়ে অবশ্যই সফলতা অর্জন করা যায়। কিভাবে? সত্যের প্রতি অবিচল থেকে কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, ঝড় ঝঞ্ঝা, অত্যাচার সহ্য করে শত্রুর সামনে নিজেকে প্রতিভাত করা, অর্থাৎ শত্রুর সামনে
কখনো মাথা নত না করে সত্যের জন্য অবিচল থাকা, কোনো কিছুর বিনিময়ে এই সত্যকে ত্যাগ করে না যাওয়া। কিন্তু সত্যের জন্য সমস্ত কিছু ত্যাগ করা যায়, কিন্তু সত্য সত্যই থাকে। সেই আদর্শের ওপর দাঁড়িয়ে সর্দার বল্লভভাই প্যাটেল তিনি যে আন্দোলনটা করলেন সেটাই হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। যেহেতু গুজরাটের বারদৌলিতে এই আন্দোলন হচ্ছিল, তাই নাম অনুযায়ী এখানে নামকরণ হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। এটা পরিষ্কারভাবে একদম প্রথমে লিখবো যে ব্রিটিশ সরকারের, আবারও বলছি, 1928 সালে গুজরাটের বারদৌলিতে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে অন্যায়ভাবে রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে সেখানকার ভূমিহীন কৃষকরা যে আন্দোলন করেছিল সেটাকে বলছি বারদৌলি সত্যাগ্রহ। এবং এই বারদৌলি সত্যাগ্রহে কৃষকরা কতটা সফলতা অর্জন করেছিল আমরা নিম্নে সেটা আলোচনা করতে পারি। এবার দেখো, বারদৌলিতে যে কৃষকরা ছিল, একটা হচ্ছে কালীপরাজ আর একটা হচ্ছে উজলি পরাজ। কালীপরাজ কারা? কালীপরাজ হলেন তারা যারা কিনা নিম্ন শ্রেণীর মানুষ, কৃষক শ্রেণীর মানুষ, কোনো জমি জায়গা নেই। ওরা হালি প্রথার মাধ্যমে এই গুজরাটে তারা চাষবাস করত উজলি পরাজের অধীনে। উজলি পরাজ কারা? উজলি পরাজ হচ্ছে গুজরাটের উচ্চবিত্ত ধনী ব্যক্তিরা, তাদের নেতৃত্বে নিম্ন শ্রেণীর 60% মানুষ ছিল কালী পরাজ সম্প্রদায়ভুক্ত এবং 40% মানুষ ছিল উজলি পরাজ। মনে থাকবে, এই মানুষগুলো কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিল। শুধু তাই নয়, বারদৌলি তালুকে আন্দোলন করবার জন্য সর্দার বল্লভভাইকে ডেকে নিয়ে আসা হয়েছিল। এবারে দেখো, আমরা 3টে পয়েন্ট করেছি, এই 3টে পয়েন্ট লিখলেই কিন্তু উত্তর কমপ্লিট। এখানে 4টে 5টা 6টা 7টা 8টা পয়েন্ট কোনো দরকার নেই, 3টে আমরা পয়েন্ট লিখেছি, এই 3টে পয়েন্ট আমরা করলে হয়ে যাবে। প্রথমে বলেছি কৃষক আন্দোলন, অবশ্যই কৃষক আন্দোলন, এটা কোনো শ্রমিক আন্দোলন নয়, এটা কোনো অভিজাত এলিট শ্রেণীর আন্দোলন নয়, এটা কোনো উচ্চবিত্তদের আন্দোলন নয়, এটা নিম্ন শ্রেণীর মানুষদের, আদিবাসী সম্প্রদায়ের আন্দোলন নয়। এই আন্দোলনটা টোটালি কৃষক আন্দোলন। এবং কেন কৃষক আন্দোলন? এই কারণে এই বারদৌলি সত্যাগ্রহের, এই বারদৌলি তালুকে যে মানুষগুলো চাষবাস করত যারা ছিল কালীপরাজ এবং এরা ছিল 60%। এই মানুষগুলোর উপরে 1925 সালে অন্যায়, যে এখানে যখন বন্যা হয়ে যায় ঠিক তার পরপরই রাজস্ব চাপিয়ে দিল 30%, 100 টাকা 30 টাকা। পরবর্তীকালে এখানে আরো 22% রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল অন্যায়ভাবে। তাহলে ওইদিকে 30, পরের 22, 52% রাজস্ব বৃদ্ধি করা হয়েছিল কিন্তু এই গুজরাটের বারদৌলি তালুকে। উদ্দেশ্য রাজস্বর মধ্য দিয়ে ব্রিটিশ তার অর্থটাকে নিংড়ে নিয়ে আসবে। এবং এইখানে আমরা দেখব যে 1926 সালে 30% রাজস্ব বৃদ্ধি এবং তারপরে আবার 22% রাজস্ব বৃদ্ধি করলো। এই যে রাজস্ব বৃদ্ধি করলো, এর বিরুদ্ধে প্রথমে এই কৃষকরাই আন্দোলনে সামিল হলো। পেটে যখন কেউ লাথি মারে, জীবন বাঁচাবার জন্য রুটি রোজগারে কেউ যদি থাবা বসায়, মানুষ তখন কিন্তু ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু এইখানকার মানুষগুলোকে সেই ক্ষিপ্রতর জায়গাটাকে অন্য দিকে টলারেট করে আন্দোলনের সফলতা নিয়ে আসলো। হিংসা নয়, সশস্ত্র আন্দোলন নয়, বোমা বন্দুক নয়, পিস্তল গুলি নয়, একেবারে সত্যাগ্রহের আদর্শ, যে আদর্শের স্রষ্টা এই ভারতে স্বয়ং মহাত্মা গান্ধী। আনটু দ্য লাস্ট, ডিসওবিডিয়েন্স, কিংডম অফ গড, থেরো, রাস্কিন, টলস্টয়, 3 জনের 3টি বই পড়ে নাটালে তিনি সত্যাগ্রহের আদর্শ দক্ষিণ আফ্রিকা থেকেই প্রথমেই নিজের জীবনে ধারণ করলেন এবং সেই সত্যাগ্রহ আদর্শ তিনি ভারতে নিয়ে আসলেন এবং নিজের ভারত মুক্তির কাজে তিনি নিজেকে সমর্পণ করলেন। দক্ষিণ আফ্রিকাও ছিল এই ইংরেজদেরই একটা শাখা, রেড ইন্ডিয়ান। তোমরা জানো যে দক্ষিণ আফ্রিকা তিনি ওকালতি করতে গিয়েছিলেন। যাই হোক, মূল কথাতে আসি। তাহলে প্রথম পয়েন্ট এটা লিখবো, আবারও বলছি প্রথম পয়েন্ট কি লিখবো, যে বারদৌলিতে সত্যাগ্রহ মূলত কৃষক শ্রেণীরাই অংশগ্রহণ করেছিল এবং 1925 সালে এইখানে বন্যাজনিত কারণে চাষবাস, ফসলপাতি সব নষ্ট হয়ে যায়। 1926 সালে এইখানে 30% রাজস্ব বৃদ্ধি করে
অন্যায়ভাবে, এবং তারপরে আবার 22% রাজস্ব বৃদ্ধি করলো। এই যে 52% রাজস্ব বৃদ্ধি, এটা কৃষকরা মেনে নেয়নি, তারা কিন্তু আন্দোলনের পথে পা বাড়ায় এবং আন্দোলন সফল হয়। নেক্সট, নিম্নবর্গীয় মানুষের আন্দোলন। এখানকার নিম্নবর্গীয় মানুষ কারা? আমি আবারও বলেছি, কালী পরাজ, যারা ছিল কত শতাংশ? 60% মানুষ। এই কালী পরাজ কৃষকরাই প্রথমে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, উচ্চবিত্তরা না। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে তারা কি করত? তাদের ভয় দেখাতো। এরা ছিল ক্ষেত মজুর, এরা ছিল ভূমিহীন, এরা ছিল কৃষক, এরা ছিল ভাগ চাষি। এরাই হালি প্রথার মাধ্যমে, যেমন খুদকাটি প্রথার মাধ্যমে নিম্ন শ্রেণীরা, আদিবাসী সম্প্রদায় চাষবাস করতো, আমরা এটা দেখেছিলাম। ঠিক এখানেও গুজরাটে দেখবো হালি প্রথার মাধ্যমে কিন্তু চাষবাস হতো। অর্থাৎ এই ভূমিহীন কৃষক এবং উচ্চবিত্ত কালী উজলি পরাজ, তাদের নেতৃত্ব, তাদের জমিতে এরা কিন্তু যৌথভাবে চাষবাস করত। তো এই যে উজলি পরাজ, তারা কিন্তু এই নিম্ন পরাজদের ঘৃণার চোখে দেখতো এবং এদের দিয়ে কিন্তু চাষবাসটা করাতো। যাই হোক, উচ্চ বর্ণের উজলি পরাজদের হালি প্রথার মাধ্যমে গুজরাটের বারদৌলি তালুকে এই ভূমিহীন কৃষকরা চাষবাস করত এবং এখানেই এই ভূমিহীন কৃষকরাই কিন্তু অর্থনীতির মানদণ্ড হয়ে দাঁড়িয়েছিল। সেই উজলি পরাজদের দ্বারা এরা অত্যাচারিত হতো, পাশাপাশি যোগ দিয়েছিল ব্রিটিশ শাসক শ্রেণী। এই বিরুদ্ধেই প্রতিবাদ করেছিল নিম্নবর্গীয় মানুষ। কারা তারা? কালী পরাজ। ক্লিয়ার পয়েন্টটা কি বললাম? যে নিম্নবর্গীয় গুজরাটের কালী পরাজ সম্প্রদায়ের মানুষ, তারা চাষ করত হালি প্রথার মাধ্যমে। উচ্চবর্গীয় উজলি পরাজদের অধীনে এই উজলি পরাজরা তাদের শাসন, শোষণ, অত্যাচার, ভয় দেখানো থেকে শুরু করে অত্যাচার করত। সঙ্গে যোগ দিয়েছিল দোসর হিসাবে ব্রিটিশ সরকার, তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। মূলত এই নিম্নবর্গীয় মানুষদের কোনো জমি ছিল না, এরা ছিল ভাগ চাষি, কৃষক। হালি প্রথার মাধ্যমে এরা চাষবাস করত এবং এরা আন্দোলনে যোগ দেয় এবং আন্দোলনে সফলতায় নিয়ে আসে। পরের পয়েন্ট, পরবর্তী কৃষক আন্দোলনের প্রেরণা। এই গুজরাটে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে যখন বিদ্রোহ শুরু হলো, চারিদিকে 13টা তালুকে এক একজনকে তিনি নেতৃত্ব দিয়ে দিলেন। 13টাই অঞ্চলে 13 জন নেতৃত্ব, আন্দোলন সংঘবদ্ধ হলো। ব্রিটিশ সরকার কিন্তু তারপরে যেটা করলো, বল্লভভাই প্যাটেলকে অ্যারেস্ট করলো, মানে গ্রেপ্তার করলো। সঙ্গে সঙ্গে চলে আসলেন বল্লভভাই প্যাটেলের গুরুদেব, যিনি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী এসেই তিনি দুটো কথা বললেন, আর আজকে থেকে কোনো খাজনা দেবে না। নাম্বার 2, এই খাজনার হার কমাতে হবে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 6.03 এই শতাংশে, যেখানে 52% রাজস্ব বৃদ্ধি করেছিল, সেটাকে এই 6.03-তে নিয়ে আসলেন মহাত্মা গান্ধী এবং তিনি আন্দোলনের সফলতার মুখ দেখলেন। তার আন্দোলনের ঢেউ উঠল সমগ্র গুজরাট জুড়ে, বারদৌলি তালুকে। এবং আর কি বললেন? দুটো কথা বললেন, যে 6.03-তে তিনি আন্দোলনের মধ্য দিয়ে রাজস্ব নিয়েই আসলেন এবং আরেকটা কথা বলেছিলেন যে এবার থেকে কেউ খাজনা দেবে না। ব্রিটিশ সরকার এবং কালী উজলি পরাজরা তারা কিন্তু ভয় পেয়ে গেল এবং মাথা নত করলো এই মহাত্মা গান্ধীর কাছে এবং আন্দোলন সফলতার মুখ দেখলো। তাহলে কি বলবো? যে পরবর্তী কৃষক আন্দোলনের প্রেরণাতে কি বলবো? অবশ্যই কৃষক আন্দোলন। আমরা তেভাগা আন্দোলন দেখেছি, কৃষক আন্দোলন, আমরা পুন্নাপ্রা ভায়লার আন্দোলন দেখেছি, আমরা তেলেঙ্গানা আন্দোলন দেখেছি, কিন্তু আমরা দেখলাম স্বাধীনতার অনেক অনেক আগে গিয়ে 1928 সালে এই বারদৌলি কৃষক আন্দোলন, যেইখানে তীব্র থেকে তীব্রতর আন্দোলন হলো, গান্ধীজির নেতৃত্বে। তার আগে অ্যারেস্ট করে নিয়েছিল ব্রিটিশ সরকার সর্দার বল্লভভাই প্যাটেলকে। শুধু তাই নয়, এই আন্দোলনের তীব্রতায় ম্যাক্সওয়েল কমিটি তৈরি করলো ব্রিটিশ সরকার। এর কারণ অনুসন্ধান করবার জন্য ম্যাক্সওয়েল কমিটি ওরা করতে বাধ্য হয়েছিল। তাহলে আন্দোলনের সফলতা যদি না আসে, ব্রিটিশ সরকার কেন ম্যাক্সওয়েল
কমিটি গঠন করবে, কেন জানার চেষ্টা করবে তাদের স্পিড কি, এত শক্তি তারা পাচ্ছে কোথায়, পরদিন ভারতে কৃষকরা এই সফলতা নিয়ে আসছে কিভাবে, সব কারণ অনুসন্ধান করবার জন্য ম্যাক্সওয়েল কমিটি তৈরি করলো। এবং গান্ধীজি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকা এবং নবজীবন দুটো পত্রিকা, এক হচ্ছে ইয়ং ইন্ডিয়া এবং নবজীবন পত্রিকা, দুটোতে গান্ধীজি এই আন্দোলনের সমস্ত বার্তা তিনি কিন্তু তুলে ধরেছিলেন নিজেই, কারোর দ্বারা নয়। নবজীবন এবং ইয়ং ইন্ডিয়া এই দুটি পত্রিকায়, এবং শেষ পর্যন্ত বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন সফল হলো, জয়লাভ করলো এবং পরবর্তীকালের অন্যান্য কৃষক আন্দোলনগুলোকে তিনি উৎসাহিত করে গেলেন স্বাধীনতার অনেক আগেই। অর্থাৎ 1946-47 সালে তিনটি কৃষক আন্দোলন হবে, তার অনেক আগেই কিন্তু বারদৌলি 1928 সালে সেই রাস্তা দেখিয়েছিল যে কিভাবে কৃষক আন্দোলনে সফলতা আনা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা এই প্রশ্নটা অবশ্যই করবে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক বইতে এটা পাবে না। আর শেষে বলি, যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করো। সবাইকে ধন্যবাদ।